জেনারেল যারা সর্দি কাশি জ্বরে ভুগছে তাদের যদি টেস্ট করা যায় বেশিরভাগই কিন্তু পজিটিভ হবে। তো ন্যাচারালি টেস্ট যেই বাড়বে সংখ্যা একটু বাড়বে, এটা নিয়ম। মোর টেস্ট অ্যান্ড মোর ডিটেকশন, এটা নিয়ম। তো সর্বতই এই মুহূর্তে কলকাতায় এখন প্রায় 300-র কাছাকাছি মানুষ আক্রান্ত, কিন্তু কারোরই সংকটজনক নয়। দু একজন শুধু 2 কি 3% মানুষ হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং তারা মূলত এল্ডারলি পিপল, বয়স্ক মানুষ, যাদের ষাটোর্ধ্ব মানুষ কোমরবিডিটি আছে, তাদেরও কোনো সংকট হয়নি। তারা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন এবং অনেকেই 2 দিন 3 দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। মানুষকে 3টে পরামর্শই দেবো যে সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই, করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন বাইরে গেলে, এবং ভিড়টাকে এড়িয়ে চলুন। এবছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা। কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 41 জন। গত 4 দিনে রাজ্যে 256 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এই প্রথম এই শহরে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো। কি অসুস্থতা হয়েছিল, তার কতদিন ধরে অসুস্থ ছিলেন? দেখো, 7 দিন ধরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন 43 বছর বয়সী ওই মহিলা। তার কিডনির সমস্যা ছিল, তার হৃদযন্ত্রের সমস্যা ছিল, এবং সেপটিক শকে তিনি আক্রান্ত হয়েছিলেন, এবং গতকাল তার মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে কোভিডের বিষয়ে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে। সেখানেও কিন্তু কোভিডে গতকাল সারা দেশে যে 5 জনের মৃত্যু হয়েছে, সেই 5 জনের মধ্যে একজন কলকাতার বাসিন্দা ওই মহিলা, সেই রকমটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি যেটা আমরা আরো জানতে পারছি যে গত 24 ঘন্টায় আমাদের রাজ্যে নতুন করে আরো 41 জন কোভিড পজিটিভ হয়েছেন। এভাবে যদি আমরা গত 7 দিনের হিসাবের দিকে তাকাই, তাহলে গত 7 দিনে কিন্তু আমাদের রাজ্যে মোট 360 জন করোনা পজিটিভ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 372। এই 372-এর মধ্যে 360 জনই আক্রান্ত হয়েছেন গত 7 দিনে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, যে কারণে স্বাস্থ্য দপ্তরের তরফে যেখানে যেখানে কোভিড টেস্টের পরিকাঠামো রয়েছে সবাইকে নির্দেশ পাঠানো হয়েছে যে তারা যাতে গত 2 সপ্তাহের মধ্যে যারা যারা কোভিড পজিটিভ হয়েছেন তাদের আরএনএর নমুনা যেটা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠান, অর্থাৎ জিনোম সিকোয়েন্সিং করে তারা দেখতে চাইছেন যে এই মুহূর্তে যে স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন মানুষজন আমাদের রাজ্যে, তা করোনার কোন স্ট্রেনটি এখানে সক্রিয় রয়েছে তার একটা ধারণা পেতে চাইছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সন্দীপ, ধন্যবাদ। ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর চট্টোপাধ্যায়, সব থেকে চিন্তার সেটা হচ্ছে যে এই শহরে প্রথম একজনের মৃত্যু হলো করোনা আক্রান্ত হয়ে। আপনার কাছে আমার নির্দিষ্ট করে কিছু জিনিস জানার আছে। প্রথমত, বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ভ্যাকসিনেটেড। করোনার আমাদের কাছে নতুন নয়, এবং যখন প্রাবল্য দেখা দিয়েছিল তখন আপনারা বারবার বলেছিলেন যে করোনা কিন্তু সেই অর্থে এক্সটিংক্ট হয়ে যাবে না। বিভিন্ন চেহারা নিয়ে সর্দি কাশি জ্বর, এই হিসাবে তার বিভিন্ন রূপ আমরা দেখতে থাকবো, সমাজের মধ্যে থাকবে। এটা কি সেই ধরনেরই একটা সমস্যা? হ্যাঁ, আমরা যেটা বলেছিলাম এখনো পর্যন্ত আমরা এমন কিছু পাইনি যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন দেখুন যে ভাইরাসগুলো, আরএনএ ভাইরাস, যেটা কোভিড-19 একটা আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস খুব তাড়াতাড়ি মিউটেশন ঘটানোর ফলে এরা কখনো কখনো অ্যাক্টিভ হয়ে যায়, মানে বেশি পরিমাণে মারণ ক্ষমতা সম্পন্ন হয়ে যায়, আবার কখনো কখনো এরা একদম নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা দেখেছিলাম ডেল্টা এবং ডেল্টা প্লাস, যেটা 2021 সালে একটা ঢেউ উঠেছিল, যেটা প্রায় মে থেকে প্রায় অগাস্ট পর্যন্ত চলেছিল। সেটা প্রচন্ড মারণ ক্ষমতা সম্পন্ন ছিল। কিন্তু তারপর যে ওমিক্রন ভ্যারাইটি এলো, যেটা নভেম্বর 2021 থেকে 2023 থেকে ইউএসএ তে মোটামুটি প্রিভ্যালেন্স হচ্ছে JN.1 স্ট্রেনের, এবং তারই কিছু ভ্যারাইটি প্রায় 50টা মিউটেশন তারপর থেকে হয়েছে নভেম্বর 2023 থেকে। তারই একটা ভ্যারাইটি এখন ভারতবর্ষে এবং তার আগে সিঙ্গাপুর এবং অন্যান্য জায়গায় এফেক্ট করছিল। এটার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটার নাম হচ্ছে ইমিউন এসকেপ, আরেকটা হচ্ছে ট্রান্সমিসিবিলিটি। মানে কি? ইমিউন এসকেপ মানে হচ্ছে এ কিন্তু নর্মাল ইমিউনিটিকে ওভারকাম করছে। মানে আগে আমরা যে সমস্ত ভ্যাকসিন গুলো কোভিড এর জন্য দিয়েছি, এর কিন্তু তার উপর কোনো এফেক্ট নেই। মানে কোনো ভ্যাকসিন কিন্তু এটার এগেনস্টে কোনো প্রোটেকশন আমাদের দেবে না। আর 2 নম্বর হচ্ছে ট্রান্সমিসিবিলিটি, মানে এর প্রচন্ড ছোঁয়াচে ক্ষমতা। মানে আগে যেটা ছিল, আমরা কিছুটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে
নিজেদের ম্যানেজ করার চেষ্টা করতাম, সেই জিনিসটা কিন্তু হবে না। মানে ধরেই নিতে হবে যে আমার আশেপাশে কেউ থাকলে সে যদি মাস্ক পরে না থাকে বা আমি যদি মাস্ক পরে না থাকি, তার থেকে আমার বা আমার থেকে তার হতে পারে যদি আমরা কেউ একজন আক্রান্ত হই।